নমস্কার, আমি প্রিয়াংশু। আপনারা শুনছেন ভূত চক্র অডিও স্টোরিজ। আজ আমি আপনাদের শোনাব একটি হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, চাঁদমারি গ্রামের আতঙ্ক। গল্পটি রচনা, নির্দেশনা এবং গল্প পাঠে আমি প্রিয়াংশু। অন্যান্য কয়েকটি চরিত্রে অমিত, পম্পা, দুর্বা এবং সৌম্য। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুনে নেওয়া যাক আজকের গল্প, চাঁদমারি গ্রামের আতঙ্ক। নমস্কার, হাটপাড়া জনসংখ্যার পক্ষ থেকে সরকারি আন্তরিক অভিনন্দন। শীত শেষে যখন গ্রীষ্মকাল শুরু হয়, এই সময়টাতে আমাদের গ্রামে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে শুধু আমাদের গ্রাম বা পাশের গ্রাম নয়, বরং দূর দূরান্ত থেকে মানুষের ঢল নামে আমাদের গ্রামে। কেউ অংশ নেয়, আবার কেউ নেয় না। বেশিরভাগই আসেন আমাদের ভাটপাড়ার যাত্রা দেখতে। এটাই আমাদের গ্রামের সবচেয়ে পুরানো একটি অনুষ্ঠান। প্রতি বছর এই সময় সুদূর কলকাতা থেকে দল ভাড়া করে নিয়ে আসা হয়, আর তাই দেখবার জন্য মানুষেরা ছুটে আসে এই গ্রামে। তার সাথে মাঠের চারিধার ঘিরে মেলা বসে। নাগরদোলা, জিলিপির দোকান, জয়নগরের জনপ্রিয় মোয়া, বাদাম ভাজা, ঘুগনি, ছোট ছোট বাচ্চাদের খেলনা, এসবের মধ্যেই মেতে থাকেন সবাই। বছরের এই কটা দিন গ্রামের সবাই একসাথে আনন্দ করে। আবার অনুষ্ঠান শেষ হলেই যে যার মতো কাজে ব্যস্ত হয়ে পড়ে। এটাই আমাদের গ্রামের মানুষের জীবন। একটানা সুখ অনুভব করা আমাদের কারোর কপালেই নেই। এই যেমন যখন ছোট ছিলাম, অনুষ্ঠানের দিনগুলোতে পড়াশুনো ফেলে রেখে সারা দিন বায়না করতাম মেলায় আসবার জন্য। আর বিকেল হলেই বাড়ির বড়দের সাথে মেলায় আসতাম। খেলনা কিনতাম, জিলিপি কিনতাম, ঘুরতাম। যাত্রার দিন মায়ের কোলে বসে যাত্রা দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়তাম তা ঠিক মনে পড়ে না। কিন্তু বড় হবার সাথে সাথেই মাথায় চাপলো সংসারের দায়িত্ব। মুছে গেল ছেলেবেলার বহু স্মৃতি। এখন আমি ভাটপাড়া উদয়ন সংঘের একজন সদস্য। এই সংঘের উদ্যোগেই বিগত 5 দিন ধরে চলছে গ্রামের এই মহোৎসব। গ্রামের সবচেয়ে গণ্যমান্য ও ধনী ব্যক্তি শ্রী অমল সেন তাদের জমিদারি থাকাকালীন পূব দিকের ওই বিশাল আকারের মাঠটি আমাদের সংঘের উদ্দেশ্যে দান করেন। মাঠের একপাশে একটা মন্দির আছে, বহু পুরানো। মাঠের ঠিক মাঝখানে একটা পুকুর রয়েছে। তাতে দুর্গাপুজোর সময় কলা বউ স্নান করানো হয়, আবার মূর্তি বিসর্জনও করা হয়। মাঠের শেষে জমিদার বাড়ি। জমিদারি না থাকলেও অমল সেনের পরিবারের সেই রমরমা ব্যাপারটা আজও রয়েছে। এক কথায় সবাই একসাথে খুব আনন্দ করি এই কটা দিন। প্রতি বছর যাত্রার আগের দিনে বাউল গান হয়। গ্রামের কিছু বাউল সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে। এই বছর আমার এক বন্ধু নিধু সিং আমাদের গ্রামের এই উৎসব দেখতে আসবে বলেছে। আগাম টেলিগ্রাম করে জানিয়ে দিয়েছে সে ট্রেনে করে আসবে স্টেশন পর্যন্ত। সেখান থেকে তাকে আমাকেই আনতে যেতে হবে। এই প্রথমবার সে আমাদের গ্রামে আসছে, কিছুই চেনে না। নিধু সিং গ্রামের ছেলে হলেও ইদানিং কলকাতায় চাকরি পেয়েছে বলে ওখানেই কোথাও একটা ঘর ভাড়া নিয়ে একাই থাকে। তবে স্টেশন যেতে গেলে পাশের গ্রাম চাঁদমারি আর তারপর
শিমুল পোতা শ্মশান পার করে যেতে হবে। ট্রেন আসতে দেরি হলে তো খুব মুশকিল। একই গ্রামে শহরের মতো বিজলিবাতি নেই, কয়েকটা যদিও আছে সেগুলো সন্ধ্যের একটু পরেই বন্ধ করে দেয়, কারণ সন্ধ্যের পর স্টেশনের ওই দিকটা কেউ বড় একটা যায় না। আমি বিকেল 4টে থেকে স্টেশন চত্বরে ঘোরাফেরা করছিলাম। টর্চটা সাথে করেই এনেছি, সুতরাং রাত হলেও অসুবিধায় পড়তে হবে না। ঘন্টা দুয়েক অপেক্ষা করার পরও নিধু বা ট্রেন কারও কোনো পাত্তা নেই। এদিকে সন্ধে প্রায় হয়ে এসেছে। সূর্যি মামা পশ্চিমে ডুব দেবার উদ্যোগ করছে। খানিকক্ষণ দাঁড়িয়ে ভাবছি কি করব, এমন সময় পেছন থেকে চেনা কণ্ঠস্বর শুনতে পেলাম। পিছনে ঘুরে দেখি আমাদের গ্রামের জমিদার বাড়ি সংলগ্ন মন্দিরের পুরোহিত। আমাকে দেখে বললেন, তুমি চক্রবর্তীর ছেলে তো? আমি প্রণাম করে বললাম, আগে হ্যাঁ ঠাকুরমশাই। এই দেখো, আমি দূর থেকে ঠিকই চিনেছি। তা সন্ধেবেলায় এখানে কি করছো? আমি বললাম, আসলে আমার এক বন্ধু আসবার কথা, কোনোদিন আসেনি তো, তাই আমি তাকে আনতে এসেছি। গ্রামের উৎসব সে কখনো দেখেনি কি না, তাই এই বছর সে আসছে। তা ভালো, তা ভালো। কিন্তু তুমি তো জানো যে সন্ধ্যের পর এই স্থানে কেউ আসে না। দেখো, এই ফেরবার পথে যেন কোনো অসুবিধা না হয়। আমি আলতো হেসে বললাম, কিচ্ছু হবে না, আমি টর্চ নিয়েই এসেছি। তা আপনি এই পথে? কথাটা জিজ্ঞেস করার আর সময় পাইনি। ট্রেনের শব্দ পেয়ে স্টেশনের সামনে গিয়ে দাঁড়ালাম। দেখলাম জনা ছয়েক লোকের মধ্যে থেকে একজন আমার নাম ধরে ডাকছে, অরিন্দম, আরে অরিন্দম, এই যে এইখানে, এই যে, হ্যালো, এই যে। ভালো করে চেয়ে দেখি নিধু সিং, শার্ট প্যান্ট পরে অফিসের বড় কর্তাদের মতো। বন্ধুর এই সাফল্য দেখে মনটা আমার আনন্দে ভরে গেল। ছোটবেলায় আমরা একসাথে স্কুলে পড়েছি, খেলাধুলো করেছি। কালবৈশাখীর বিকেলে ঝড়ের মধ্যে শ্রীপতি মজুমদারের আম বাগানে ছুটেছি আম কুড়োতে। কতবার যে ওদের পোষা কুকুরটার তারা আমরা খেয়েছি তার কোনো ইয়ত্তা নেই। তারপর শীতকালে বাড়ির ছাদে বসে পাকা তেঁতুল, কাঁচা লঙ্কা আর নুন মাখিয়ে খেয়েছি। সেসব কথা যেন ওকে দেখার পরে ক্ষণিকের জন্য চোখের সামনে ভেসে উঠল। সম্ভিত ফিরল নিধুর গলার শব্দে, আরে এই অরিন্দম, কি এত ভাবছিস? চল, এবার সন্ধে হয়ে গেল যে, চল। স্টেশন ছেড়ে আসতেই চারিদিক অন্ধকার। আমার হাতে টর্চটা ছিল বলেই এ যাত্রায় যে বেঁচে গেলাম সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দুজনে হাঁটতে হাঁটতে বেশ গল্প করছিলাম। হঠাৎ দূরের আকাশে একবার বিদ্যুতের ঝলকানি দেখা গেল। আমরা দুজনেই থ। নিধু বলল, এই রে, বৃষ্টি হবে মনে হচ্ছে। তাহলে অরিন্দম, ছাতা নিয়ে এসছিস তো? হ্যাঁ? না রে, ছাতাটা তো আনা হয়নি। আরে কি করে বুঝবো বলতো এরকম বৃষ্টি হবে? আসার সময়ও আকাশের ভাবগতিক তো ভালোই ছিল, হঠাৎ করে যেমন হবে। আমার কথা শেষ হলো না, তার আগেই নিধু সিং বলল, তাহলে আর কি, ভিজতে হবে। চল এবার তাহলে, পা চালাই তাহলে, তাড়াতাড়ি চল। বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে, অনুষ্ঠানটাই মাটি হয়ে যাবে আমাদের। কথা শেষ করে আমরা দুজনে হাঁটা শুরু করলাম। গ্রামের নির্জন রাস্তা, বোধ করি এদিকে কেউ বড় একটা আসে না বলে হয়তো এমনটা। সেই নির্জন গ্রামের পথ ধরে ফিরছি। পথের ধারে জঙ্গল, সেখান থেকে ক্রমাগত ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছি। মাঝে মাঝে পিছনের
ঘন জঙ্গল থেকে এক পাল শেয়াল ডেকে উঠছে। কিছু দূর এগোতেই আকাশে আরো একবার বিদ্যুতের ঝলকানির সাথে শুরু হলো প্রবল বর্ষণ। ইস, ছাতাটা না নিয়ে এসে ভীষণ বোকামি করলাম। আমার জন্য বেচারা নিধুকে ভিজতে হচ্ছে, কিন্তু কোনো উপায় নেই। এই ভারী বৃষ্টিতে গাছের তলায় দাঁড়ালেও ভিজতে হবে, কাজেই দুজনেই দৌড় লাগালাম। ছুটতে ছুটতে শিমুল পোতা শ্মশান পেরিয়ে চাঁদমারি গ্রামের সীমানায় ঢুকতেই একটা চায়ের দোকান চোখে পড়ল। এই বৃষ্টির মধ্যেও সে দোকান খুলে রেখেছে। দোকানে কোনো লোক নেই। অবশ্য এই দুর্যোগে কেই বার বাইরে বেরুবে। কাজেই আমরা দুজনে কাক ভেজা হয়ে দোকানের শেডের নিচে গিয়ে দাঁড়ালাম। দোকানি তখনও চায়ের কেটলিটা উনুনে বসিয়ে রেখেছে। বৃষ্টিতে ভিজে আর ঠান্ডা হাওয়া লেগে বেশ শীত শীত করছে। নিধুর দিকে তাকিয়ে দেখলাম তারও অবস্থা একই রকম। এই সময় গরম গরম চা খেলে বেশ উপকার হবে। আমি উপযাচক হয়ে বললাম, দাদা, চা হবে? হ্যাঁ, নিশ্চয়ই হবে, নইলে আর কেটলি বসিয়ে রাখা কেন? বললাম, তবে দিন 2 কাপ, আর 2টো সিগারেট দেবেন। আমি আর নিধু দুজনে 2 কাপ চা আর 2টো সিগারেট ধরালাম। কিছুক্ষণের মধ্যেই গা শীত শীত করা ভাবটা কেটে গেল। খাওয়া সেরে দোকানিকে পয়সা মেটাবার জন্য উদ্যোগ করছি, এমন সময় দোকানি বলল, আপনারা কোথা থেকে আসছেন? একে এই বৃষ্টি, তার উপর আপনারা গায়ে নতুন বলে মনে হচ্ছে। দোকানি আরও কিছু বলতে যাবে, এমন সময় নিধু বলল, আরে না না দাদা, আমরা ভাটপাড়ায় থাকি, এদিকে একটু কাজে এসেছিলাম, ব্যাস। তারপর এই বৃষ্টির চক্করে একদম নাজেহাল অবস্থা। দোকানি একটু ভেবে বলল, ভাটপাড়া মানে যেখানে কাল রাতে যাত্রা হবে সেখানে? কিন্তু এখান থেকে তো ভাটপাড়া অনেক দূর। এই দুর্যোগের মধ্যে অত দূর হেঁটে যাবেন? তার চেয়ে চলুন না, আমার বাড়িতে আজকে রাতটা কাটিয়ে কাল সকালে বরং। আমি বললাম, না না, তার দরকার পড়বে না, বৃষ্টি একটু থামলেই আমরা চলে যাব, সাথে টর্চ আছে, কোনো সমস্যা হবে না। এ অন্ধকারে সাপ খপের উৎপাত পারে। এই তো সেদিন আমাদের বাড়ির পাশের একটা বাচ্চা ছেলেকে ভর সন্ধ্যাবেলা সাপে কাটলো। ডাক্তার দেখাবার আগেই সব শেষ হয়ে গেল গো। দোকানির গলা ধরে এলো এবার। আমি বললাম, বলেন কি মশাই? তবে আর বলছি কি, আজকে রাতটা আমার বাড়িতে কাটিয়ে কাল সকালে রওনা দেবেন বরং। আপনাদের ভালোর জন্যই বলছি। আমি আর নিধু পরস্পরের দিকে তাকালাম। নিধুর মুখ দেখে বুঝলাম ওর কোনো আপত্তি নেই। এই প্রবল বৃষ্টিতে এমনিতেই কাক ভেজা হয়ে গেছি, বেশিক্ষণ এইভাবে থাকলে নির্ঘাত জ্বরে পড়ব। অগত্যা আমিও সম্মতি জানালাম দোকানের প্রস্তাবে। বললাম, আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে। দোকানি যেন আমাদের অপেক্ষাতেই দোকানটা খুলে বসেছিল। বলার সাথে সাথেই সে দোকানের ঝাঁপ বন্ধ করে একটা ছোট্ট ছাতা হাতে আমাদের সামনে এসে দাঁড়ালো। বলল, এই ছাতায় চলে আসুন, অল্প একটু পথ, ঠিক চলে যাব। আমরা তিনজনে একটা ছাতার তলায় আশ্রয় নিয়ে গ্রামের পথ ধরে হেঁটে এগোতে লাগলাম। এই বৃষ্টির মধ্যেও খাল বিল থেকে ব্যাঙেদের কোলাহল আর ঝিঁঝি পোকার ডাক মনে এক অন্য রকম অনুভূতির সঞ্চার করে। যেতে যেতে নিধু দোকানিকে জিজ্ঞেস করলো, আচ্ছা দাদা, বলছি যে ওই ছেলেটাকে কোন সাপে কামড়েছিল জানা গেছে? আমি বললাম, ওসব কথা থাক, তা দাদা আপনার নামটাই তো জানা হয়নি।
দোকানি আলতো হেসে বলল, আগে আমার নাম বিশ্বনাথ, লোকে ভালোবেসে বিশু চাওয়ালা বলে। আপনার বাড়ি কত দূর? এই তো কাছেই, শিমুলপোতা শ্মশান পেরিয়ে বাঁ দিকের কাঁচা রাস্তা দিয়ে মিনিট 2 গেলে আমার বাড়ি। আমি বললাম, তা কে কে আছেন আপনার বাড়িতে? আমি, আমার ছেলে আর আমার স্ত্রী। তবে একটা কথা বলে দিই আপনাদের, আমার স্ত্রী একটু অন্য ধরনের। আমরা দুজনেই অবাক। নিধু অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে কি বলছেন? হঠাৎ ভয় পাবো কেন? দোকানি নিচু কণ্ঠস্বরে বলল, আসলে বলতে খুব খারাপ লাগে, আমার স্ত্রী মানসিক রোগী, কখন কি করে কোনো ঠিক নেই, এই জন্যই বলে রাখা। আমি বললাম, আচ্ছা, সেই সব নিয়ে চিন্তা করবেন না। তা কবে থেকে হচ্ছে এমনটা? সে অনেক দিন আগেকার কথা। একদিন রাতে আমার স্ত্রী পুকুর ঘাটে বাসন মাজতে গেছিল। সেখানে হঠাৎ সে পা পিছলে পুকুরের জলে পড়ে যায়। যেহেতু পুকুরটা আমার বাড়ির পিছন দিকে, এই কাজেই আমি জলের শব্দ পেয়ে তড়িঘড়ি পুকুর ঘাটের সামনে গিয়ে দেখি আমার স্ত্রী এক গলা জলে হাবুডুবু খাচ্ছে। কোনো মতেই তাকে জল থেকে টেনে তুলে ঘরের মধ্যে নিয়ে আসি। তখন আমার স্ত্রীর জ্ঞান ছিল না। আমি তখনই খবর দিই পাশের গ্রামের বদ্যিকে। সে এলো বটে, কিন্তু কিছুই বুঝতে পারলো না কি হয়েছে। জ্ঞান ফিরতেই আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম। সে বলল, সে যখন ঘাটের সিঁড়িতে পা দিয়েছে নামবে বলে, তখন পাশের জঙ্গল থেকে কচমচ করে কিছু একটা খাবার শব্দ শুনতে পায়। সন্দেহ হওয়ায় সে যখনই ওই জঙ্গলের দিকে পা বাড়াতে যাবে, তখনই কেউ যেন তাকে এক ধাক্কায় জলে ফেলে দেয়। তারপর তাকে বহুবার চেষ্টা করে জলে ডুবিয়ে মারবার, কিন্তু তখনই আমি গিয়ে পড়াই সে অদৃশ্য বস্তুটি কোথাও যেন মিলিয়ে যায়। তারপর থেকে আমার স্ত্রী মানসিকভাবে একটু দুর্বল হয়ে পড়েছে। অদ্ভুত অদ্ভুত আচরণ করতে থাকে আর বারবার করে সে একই ছড়া বলতে থাকে। গভীর রাতে ঘুমের বেশে আসছে কেড়ে সর্বনেশে। কথা বলতে বলতে কখন জানি না শিমুল পোতা শ্মশানের কাছে চলে এসেছি। হঠাৎই আমার গাটা যেন কেমন ভারী হয়ে উঠল। এর আগেও শিমুল পোতা শ্মশান দিয়ে যাতায়াত করেছি, কিন্তু কখনো এমনটা হয়নি। আজকে যেন মনটা কেমন কু ডাকছে। বারবার মনে হচ্ছে কোনো বিপদের মুখে আমরা পড়তে চলেছি। তখনই মনে পড়ল, আর কিছু দূর গেলেই তো বিশ্বনাথের বাড়ি, সেখানে গেলে হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু জানতাম না সেইখানেই অপেক্ষা করছে আমাদের বিপদ। বিশুদার বাড়ি পৌঁছতেই শুনতে পেলাম কেউ ভিতর থেকে খুব জোর আর তীক্ষ্ণ গলায় বলছে, অনেক দিন পালিয়ে পালিয়ে বেরিয়েছিস, আজকে তোকে কে বাঁচাবে? আয়, ভিতরে আয়। আমরা ভয়ে জড়ো হয়ে দাঁড়ালাম। বিশুদা বলল, ওই দেখুন আবার শুরু হয়েছে। আমার বউ, ভয় পাবেন না, আমি আছি। বলেই বিশুদা ঘরের ভিতরে যেতেই আপনা থেকেই সেটা বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর বিশুদা ঘরের বাইরে এসে বলল, আসুন আসুন, ভেতরে আসুন, আর ভয়ের কোনো কারণ নেই। আমরা বিশুদার পিছন পিছন ঘরের ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকতেই প্রথমে যেটা নজরে এলো, একটা ছোট্ট তক্তাপোশের ওপর একটি ছোট্ট বাচ্চা বসে খেলাধুলো করছে। বিশুদা হাত দেখিয়ে বলল, ওই দেখুন, ওটা আমার ছেলে, এই 4 বছরে পা দিল, এখনো স্কুলে ভর্তি করিনি। বাচ্চাটাকে দেখে আমার মায়া হলো। ঠিক তখনই
ভিতরের ঘর থেকে একটা তীব্র চিৎকার শুনতে পেলাম। মনে হলো বিশুদার বউ কিছু দেখে ভয় পেয়ে চিৎকার করছে। তৎক্ষণাৎ আমরা ছুটে গেলাম। গিয়ে দেখি ঘরের সব জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো, জামা কাপড় মাটিতে পড়ে আছে, কিন্তু বিশুদার স্ত্রী ঘরে নেই। বিশুদা বলল, সর্বনাশ, নিশ্চয় জানলা দিয়ে বাইরে পালিয়েছে। আমরা তাকিয়ে দেখি পাশের একটা জানালার একটা অংশ একটুখানি ভাঙা, কিন্তু সেখান দিয়ে একটা মানুষ কি করে বেরিয়ে যেতে পারে? এটা তো অসম্ভব। বিশুদার সামনে সে কথা প্রকাশ করলাম না। এতক্ষণ আমি নিজেরই প্রশ্নচক্রেই ঘোরাফেরা করছিলাম। এখন নিধুর দিকে তাকিয়ে দেখি সে জানালার দিকে তাকিয়ে আছে। তার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট, যেন আসন্ন কোনো বিপদের ইঙ্গিত সে পেয়েছে। নিধুকে আস্তে করে একবার ধাক্কা মারলাম। বললাম, এই কি হয়েছে? ওদিকে কি দেখছিস? নিধু হঠাৎ চমকে আমার দিকে তাকালো। দেখলাম ওর মুখের অভিব্যক্তি বদলে গিয়েছে। মুখে আতঙ্কের ছাপ, যেন কোনো কিছু দেখে সে খুব ভয় পেয়েছে। আমি আবারও জিজ্ঞাসা করলাম, কিরে, কি হয়েছে তোর? অমন করছিস কেন? নিধু হাত দিয়ে ইশারা করে জানালার দিকে দেখালো। আমি মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকাতেই মনে হলো কেউ যেন জানালার পাশ থেকে সরে গেল। আমি বললাম, এই কে যেন সরে গেল মনে হলো? বিশুদা, বাইরে কি কেউ আছে নাকি? না তো, এত রাতে কেই বা বাইরে যাবে? তাছাড়া দেখেছেন তো, আমার বাড়িটা গ্রামের একদম শেষ প্রান্তে। আশেপাশে সেভাবে তো বাড়িঘরও নেই। তাও তো ঠিক। হঠাৎ বাইরের রান্নাঘর থেকে বাসনপত্র পড়ার আওয়াজ শুনে ছুটে সেই দিকে যাই আমরা। গিয়ে দেখি বাইরের ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে রয়েছে। এগিয়ে গিয়ে দেখি রান্নাঘরে চাল, ডাল, সবজি সহ আরও নানান সব জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে রয়েছে। আর সেই ধ্বংসস্তূপের মাঝে বসে রয়েছেন এক মহিলা, মাথা নিচু করে, তার দুই পা দুদিকে ছড়ানো। ভারী অদ্ভুত তার বসার ধরন। মাথা এমন ভাবে হেঁট করে রেখেছে যে মাথার সমস্ত চুল মুখটা ঢেকে রেখেছে। তাই মহিলাটির মুখ পরিষ্কারভাবে আমি দেখতেও পাচ্ছি না। মেঝে থেকে কুড়িয়ে কুড়িয়ে সে কি যেন মুখে পুড়ছে। একটু সামনে এগিয়ে যেতেই বুঝলাম মহিলাটি ছোট ছোট কাঁচা কুঁচো মাছ মুখে পুড়ছে। এইসব কি পাগলামি শুরু করেছো তুমি, ছোট মা? আমার পিছন থেকে বিশুদা চেঁচিয়ে উঠলেন, সুরমা বলে কারোর নাম ধরে। অর্থাৎ এই মহিলাটির নাম সুরমা, বিশুদার স্ত্রী। মহিলাটি বিশ্রীভাবে হাসতে হাসতে মুখ তোলে এবার। ঠোঁটের কষ বেয়ে তখনও কাঁচা রক্ত গড়িয়ে পড়ছে। গাটা গুলিয়ে উঠল আমার ওনাকে দেখে। খিদে খিদে, বহুদিনের খিদে আমার। নিধুর দিকে অদ্ভুত
দৃষ্টিতে তাকিয়ে সেই মহিলা নিধুকে আপাদ মস্তক প্রত্যক্ষ করে ওর উদ্দেশ্যেই বলে ওঠে, এতগুলো বছর পর এসেছিস তুই, আমার কাছে ফিরে এসেছিস তুই। অট্ট হাসিতে হাসতে হাসতে সেই সুরমা বলে ওঠে কথাগুলো। নিধু ওনার দিকে অদ্ভুতভাবে চেয়ে রয়েছে। আমি নিধুকে ফিস ফিস করেই বললাম, কিরে, তুই এই মহিলাকে চিনিস নাকি? না না না, তুই পাগলা মহিলাকে, ওই পাগল মহিলাকে আমি কিভাবে চিনবো? দেখছিস না কাঁচা মাছ খাচ্ছে, কি সব আবল তাবল বকছে। কান্দিস না, তো একদম কান্দিস না। কটমট করে ঘাড় ঘুরিয়ে কাত করে সুরমা নিজের কঠিন দৃষ্টিতে তাকিয়ে দেখল নিধুর দিকে। ওর চোখে যেন রাগ ঘৃণা ছিটকে বেরিয়ে আসতে চাইছে। ফ্যাস ফ্যাসে গলায় মেঝে থেকে উঠে দাঁড়ায় সে। আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে আমাদের দিকেই। সুরমা নিধুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ধীর কণ্ঠে বলে, সত্যি আমাকে চেনো না তাই না মৃগাঙ্ক? তা এখন তোমাকে সবাই নিধু নামেই চেনে, কিন্তু আমি তো তোমাকে চিনতাম তোমার সেই পুরনো নামই, মৃগাঙ্ক। বিস্ফারিত চোখে নিধু সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটিকে দেখছে, যেন কোনো কিছুতে প্রচণ্ড রকম ভয় পেয়েছে ও। কাঁপা কাঁপা গলায় নিধু বলে, কে 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 মৃগাঙ্ক? আমি কোনো মৃগাঙ্ককে চিনি না। আমি ওই নামে আজ পর্যন্ত কাউকে শুনিনি ওই নাম। অরিন্দম, আমি বাড়ি যাব, আমি কিন্তু বাড়ি ফিরবো। আমার এখানে একদম থাকতে ইচ্ছা করছে না, আমার ভাল লাগছে না। কিন্তু তুই বুঝতে পারছিস আমি বাড়ি ফিরবো অরিন্দম। আরে পাগল হলি নাকি? বাইরে বৃষ্টি শুরু হয়েছে, দেখেছিস সেটা? আর উনি কার কথা বলছেন? কে মৃগাঙ্ক? তুই কি চিনিস তাকে? অদ্ভুত সব কথা বলছিস তুই অরিন্দম। ওনার কথা ধরছিস তুই? ওনার কি বলতে কি বলেন তার ঠিক আছে, যত সব পাগলের প্রলাপ। ওতে কান্দিস না, চ আমি বাড়ি ফিরবো, চ না, আমার ভাল লাগছে না। সুরমা আবারও হেসে ওঠে। প্রলাপ বকছি তাই না? তবে এই নামটা শুনেই এখান থেকে পালাতে চাইছো কেন? কাকে ভয় পাচ্ছ? নিজের অতীতকে, নিজের কলঙ্কিত অতীতকে, নাকি চন্দ্রাকে? কার কাছ থেকে পালাতে চাইছো মৃগাঙ্ক? নিধু কয়েক পা পিছিয়ে যায় সুরমার মুখ থেকে এই কথাগুলো শোনার পর। নিধুর সারা মুখে ভয়ের চিহ্ন সুস্পষ্ট। এই শীতল আবহাওয়ার মধ্যেও নিধুর সারা শরীর ঘামে ভিজে যাচ্ছে। কপালে বিন্দু বিন্দু ঘামের সঞ্চার হচ্ছে। কিরে, কি হলো? তুই ঘামছিস কেন এইভাবে? আর উনি সেই থেকে কি সব বলে চলেছেন তোকে? চন্দ্রা, মৃগাঙ্ক, এরা কারা? তুই কি এদের চিনিস? নিধু জড়ানো কণ্ঠে বলে, আমি 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 কাউকে চিনি না। আমি এক্ষুনি শহরে ফিরবো, আমি এক্ষুনি শহরে ফিরে যাবো, আর এক মুহূর্ত এখানে না। এই বলে ঘর থেকে বেরোতে যায় নিধু। আর সেই মুহূর্তেই হুঙ্কার দিয়ে ওঠে সুরমা, এই গ্রামে একবার যখন এসে পড়েছো, তোমার যে আর নিস্তার নেই মৃগাঙ্ক। যে অতীতকে তুমি গলা টিপে শেষ করে দিতে চেয়েছিলে, স্মৃতির পাতা থেকে মুছে ফেলতে চেয়েছিলে, সেই অতীত যে আজ তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে। আর যে পালানোর কোনো পথ নেই তোমার।
আমার হাত থেকে তোমার মুক্তি নেই। সুরমার সারা মুখ বিকৃত হতে শুরু করে। বাতাসে ওর চুলগুলো সাপের মতো উড়ে চলেছে। চোখের মণিগুলো যেন কয়লার জ্বলন্ত টুকরোর মতো জল জল করছে। কিন্তু নিধুকে দেখেই উনি এমন করছেন কেন? তবে কি নিধু আর সুরমা দেবী পূর্ব পরিচিত? কিন্তু কিভাবে? না না না, আমার কোনো অতীত নেই, কোনো অতীত নেই আমার। কে চন্দ্রা আমি কাউকে চিনি না, আমি ওসব জানি না। ওইসব ব্যাপারে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সব, আমি ওসব বলতে পারবো না। সত্যি করে বলতো নিধু, উনি এসব কি বলছেন? মৃগাঙ্ক কে আর চন্দ্রাই বা কে? আমার কাছ থেকে কিচ্ছু লুকাস না, তুই পরিষ্কার করে বল আমাকে সবটা। তুমি সবটা বলবে নাকি আমি বলবো সবটা? তোমার করা প্রত্যেকটা অন্যায়ের কথা কি আমি নিজেই বলবো? আমি তো বলছি আপনাকে আমি চিনি না। কেন বারবার একই প্রশ্ন করছেন? কেন একই কথা জিজ্ঞাসা করছেন? সুরমা নিধুর কাছে এগিয়ে যায়। নিধুর একেবারে মুখের সামনে দাঁড়িয়ে সুরমা ফিস ফিস করে বলে, একবার ভালো করে আমার দিকে তাকিয়ে দেখো তো মৃগাঙ্ক, আমাকে চিনতে পারো কিনা? সাথে সাথেই দূরে কোথাও বাজ পড়ে ঘরের মধ্যে থাকা বাল্বটা নিভে গেছে। সাথে তুমুল বেগে বৃষ্টি শুরু হয়েছে বাইরে। এক ঝাঁক ঝোড়ো হাওয়া ঘরের মধ্যে ঢুকে এসেছে কোথা থেকে, আর তার সাথে বাজের তীব্র আলোর ঝলক। চন্দ্রা, তুমি? অসম্ভব ভয়ে আর আতঙ্কে নিধু মেঝেতে বসে পড়েছে। বিস্ফারিত চোখে কেবল তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটির দিকে। কে? সুরমা নাকি চন্দ্রা? হ্যাঁ, আমি চন্দ্রা। আমি ফিরে এসেছি 15 বছর আগে। আমাকে যে জায়গায় তুমি ফেলে রেখে গিয়েছিলে, আজও আমি ঠিক সেই জায়গাতেই আছি, ওই বেলতলির পুকুর ঘাটে। মনে পড়ে তোমার সেই ভয়ঙ্কর রাতের কথা, যে রাতে তোমাকে বিশ্বাস করে জীবনের সবচেয়ে বড় ভুলটা আমি করেছিলাম? মনে পড়ে এমনই সেই বৃষ্টির রাতের কথা? সুরমার পৈশাচিক কণ্ঠধ্বনিতে কেঁপে উঠেছে চারিদিক। আমি দেখলাম নিধুর সামনে দাঁড়িয়ে থাকা সুরমার পা দুটো আর মাটি স্পর্শ করে নেই। ও দাঁড়িয়ে আছে শূন্যে। সারা শরীর দিয়ে তীব্র নীলচে আলোর বলয় ওকে ঘিরে রেখেছে। সাপের ফনার মতো বাতাসে তীব্রভাবে ওর এলোমেলো চুলগুলো উড়ে চলেছে। সুরমার মুখের একদিকটা পচে গলে মাংস খসে পড়েছে, আর অপর দিকে অন্য এক নারীর মুখের অবয়ব ফুটে উঠেছে। কে এই নারী? তবে কি এই চন্দ্রা? এ কি সুরমা, তুমি শূন্যে দাঁড়িয়ে কি হচ্ছে এসব? নিধু এখনো সময় আছে, সত্যিটা বল। চন্দ্রাকে কি করেছিস তুই চন্দ্রার সাথে? বল নিধু, বল। মেঝেতে নিজের 2 হাঁটুর মুখে মুখ গুঁজে রেখেছে নিধু। ভয়ার্ত কণ্ঠে কেবল বলছে, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। তুমি চলে যাও আমার কাছ থেকে, চলে যাও। মুক্তি দাও, আমাকে মুক্তি দাও চন্দ্রা। কিচ্ছু করনি তুমি মৃগাঙ্ক? একটা গ্রামের সরল সাদাসিধে মেয়েকে ঠকিয়ে তার সর্বস্ব নিয়ে
তাকে নিঃস্ব করে পথের মাঝে ছুঁড়ে ফেলে দেওয়ার পরেও বলছো তুমি কিচ্ছু করনি, তাই না? মনে পড়ে সেই রাতের কথা? জানালার বাইরে তাকিয়ে দেখো, চিনতে পারছো এই পুকুরটাকে? যে পুকুরের জলে একদিন তুমি আমাকে ডুবিয়ে মেরেছিলে, মনে পড়ে সেই সব দিনের কথা? ভুল 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 করে ফেলেছি, আমায় দয়া করো, আমাকে ছেড়ে দাও। আমার বউ বাচ্চা আছে, আমার কিছু হয়ে গেলে ওদেরকে দেখবে বলো, প্লিজ প্লিজ আমায় ছেড়ে দাও। চন্দ্রা অট্ট হাসিতে ফেটে পড়ে আর বলে, বউ বাচ্চা, আমার গর্ভেও তো একটা প্রাণ ছিল, ভেবেছিলে একবারও তার কথা? নিধু, তুই খুনি? তুই খুন করেছিস চন্দ্রাকে? ছি নিধু, ছি। আজ আবারও ইতিহাসের পুনরাবৃত্তি হবে। যে জায়গায় তুমি একদিন মরণ খেলা শুরু করেছিলে, আজ এই 15 বছর পর সেই মরণ খেলা আমি শেষ করব। আজ আমার প্রতিশোধ পূরণের দিন, আর তোমার করা প্রত্যেকটা অন্যায়ের হিসাব সুদে আসলে ফেরত পাবে তুমি আজ। চন্দ্রা নিজের হাতে সজোরে গলা টিপে ধরে নিধুর আর টানতে টানতে ওকে ঘরের বাইরে বার করে নিয়ে যায়। মাটিতে পড়ে থাকা নিধুর শরীরটাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে পুকুর ঘাটের কাছে। আমি ও বিশুদা ওদের পিছনে পিছনে ছুটে যাই। দেখি যে চন্দ্রা নিধুর গলা টিপে ধরে এক প্রকার ওকে শূন্যে ঝুলিয়ে রেখেছে, আর নিধু জল ছাড়া মাছের মতো বাঁচার জন্য ছটপট করছে। ওর মুখ দিয়ে কেবল গোঙানির মতো শব্দ বের হচ্ছে। চন্দ্রাকে এখন রীতিমতো নরপিশাচিনীর মতো দেখাচ্ছে। জ্বলন্ত 2 চোখের দৃষ্টি দিয়ে যেন সব কিছু ছারখার করে দেবে এক মুহূর্তেই। মুখের একপাশের সেই পচা গলা মাংসপিণ্ড ক্রমাগত খসে পড়ছে ওর মুখের উপর থেকে, আর বেরিয়ে আসছে চন্দ্রার ভয়ঙ্কর কঙ্কালসার মুখায়ব। নিধু সিং, মনে পড়ছে এবার নিজের সেই হারিয়ে যাওয়া অতীতের কথা? যে সময় এই গ্রামেই যাত্রা দলের সাথে এসেছিলে তাদের নায়ক হয়ে, কুমার মৃগাঙ্ক শেখরের পরিচয়ে? আর মনে পড়ছে তোমাদের যাত্রা দলকে নিজের বাড়িতে আশ্রয় দেওয়া মোড়ল কন্যা চন্দ্রার কথা? চন্দ্রা বলতে শুরু করে 15 বছর আগেকার সেই ঘটনা। এইসব কি শুনছি? তোমরা সবাই নাকি শহরে ফিরে যাচ্ছ? হ্যাঁ, অনেকদিন তো হলো, এবার তো ফিরতে হবে নাকি? কতদিন বা অন্যের বাড়িতে এইভাবে থাকবো? এইসব তুমি কি বলছো মৃগাঙ্ক? তুমি তো আমাকে কথা দিয়েছিলে তুমি এই গ্রামেই থাকবে আমার সাথে, তবে এখন এইসব কেনই বা বলছো তুমি? কি, আমি এই এদো গ্রামে সারা জীবন পড়ে থাকবো সেটা তুমি ভাবলে কি করে? বলো বলো, তুমি ভাবলে কি করে চন্দ্রা? সত্যি মানে তুমি সেই বাচ্চাটাই রয়ে গেলে, বড় আর হলে না। মানে তুমি যে আমাকে কথা দিয়েছিলে মৃগাঙ্ক, তুমি এই গ্রামেই থাকবে, আমাকে বিয়ে করবে, সেই সব কথার কি হবে? চুপ চুপ, একদম চুপ। আশপাশ থেকে কে কখন শুনে নেবে, একদম এইসব কথা মুখেও আনবে না আর, বোঝা গেছে? চুপ করবো মানেটা কি? তুমি কি এখন আমাকে অস্বীকার করতে চাইছো? তুমি আমাকে কথা দিয়েছো মৃগাঙ্ক, ভুলে যেও না সেই কথাটা। তুমি কি ভুলে যাচ্ছ আমার গর্ভে তোমার সন্তান বেড়ে উঠছে? জাস্ট শাট আপ চন্দ্রা, জাস্ট শাট আপ। আমি কি একবারও বলেছি তোমায় আমি বিয়ে করব না?
বলিনি তো? করবো তো আমি তোমাকে বিয়ে, খুব ভালোবাসি চন্দ্র আমি তোমায়। কিন্তু ওই যে অধিকারী মশাই উনি যে জোর করে নিয়ে যাচ্ছেন আমাকে, আর আমার সন্তানকে ফেলে আমি চলে যাব, এটা ভাবতে পারলে তুমি? এতটা অবিশ্বাস করো তুমি আমায়? এটা তোমার থেকে আশা করিনি আমি। তাহলে আজ আজ রাতেই আমরা দুজনে এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাই, চলো। বেশ, আজ রাতে তুমি বেলডুবির কাছে দেখা করো। আজ রাতেই বুড়িচণ্ডীর স্থানে আমরা বিয়ে করব। তুমি ঠিক রাত 12টা নাগাদ চলে এসো, কেমন? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ গো? এই তো আর একটু, ওই যে জঙ্গলটার দিকে আর একটু, চলো, হয়ে যাবে এক্ষুনি, চলো চলো। আচ্ছা চন্দ্রা, বলছি যে তুমি এখন এখানে একটু দাঁড়াও, আমি গিয়ে ওদিকটা দেখে আসি কাজ কত দূর এগোলো না এগোলো। তুমি এখানে দাঁড়াও, ভয় পাবে না একদম, আমি জাস্ট যাবো আর আসবো, ঠিক আছে? একা এখানে দাঁড়িয়ে থাকবো? আচ্ছা, তুমি তাড়াতাড়ি এসো কিন্তু। বিয়ে বিয়ে বিয়ে, মাথা খারাপ করে মারছিলি তুই শালি। এবার কেমন লাগছে নিজের হবু পরের উপহার, বিয়ের উপহার? বল বল, কেমন লাগছে? মৃগাঙ্ক, তুমি তুমি আমাকে মারলে? এত বড় বিশ্বাসঘাতকতা! বেশ করেছি। কি ভেবেছিলি কি তুই? তোর মতো একটা গেয়েও ভূতকে বিয়ে করবে এই মৃগাঙ্ক শেখর? বামন হয়ে চাঁদে হাত দিতে গেলে হাত তো পুড়বেই শোনা। আমাকে যদি চুপচাপ এখন শহরে চলে যেতে দিতিস, এই সব কিচ্ছু করতে হতো না আমাকে। কিন্তু তুই তো শোনার পাত্রীই নোস, তাই না? সামনে আমার উজ্জ্বল ভবিষ্যৎ, সেখানে তোর মতো একটা মেয়ে ছেলেকে বিয়ে করে তোর বাচ্চার বাবা হওয়ার কোনো ইচ্ছা আমার নেই। এটা তুমি ঠিক করলে না মৃগাঙ্ক? এই অন্যায়ের শাস্তি তোমাকে পেতেই হবে। আমি ছাড়বো না তোমাকে। আমি ফিরে আসবই। তোমার অন্যায়ের শাস্তি দিতে আমি আবার ফিরে আসবো। এই নরপিশাচটা আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমাকে নৃশংসভাবে হত্যা করেছিল। আজ এতগুলো বছর পর নিজের পরিচয় বদলে ও আবার ফিরে এসেছে সেই একই জায়গায়। আমি কি করতাম? আমার হাতে আর কোনো উপায় ছিল না। আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে। দয়া করো চন্দ্রা, আমাকে এইবারটার মতো দয়া করো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি বাঁচতে চাই। প্লিজ চন্দ্রা, প্লিজ আমি তোমার দুটি পায়ে পড়ি চন্দ্রা, প্লিজ আমায় ক্ষমা করো। ক্ষমা? কিসের ক্ষমা? আর কি বলছো? ভুল? আমাকে, আমার অনাগত সন্তানকে খুন করে এখন বলছো ভুল করেছি? তুমি যেটা করেছো সেটা চরম অন্যায় মৃগাঙ্ক, আর অন্যায়ের শাস্তি যে তোমাকে পেতেই হবে। এতকাল আমি এই পুকুরে অতৃপ্ত আত্মারূপে বন্দী হয়ে আছি, আর যখন বিশুর বউ সুরমা খোলা চুলে পুকুরে নামলো, আমি মুক্তির সুবর্ণ সুযোগটা পেয়ে গেলাম। আজ তোমাকে শেষ করে আমার আত্মা মুক্তি পাবে চিরকালের জন্য। নিধুর চোখের সামনেও ভেসে উঠতে থাকে অতীতের সব পুরানো স্মৃতি, যা থেকে এতকাল সে পালিয়ে বেঁচেছে। ও সেই ভয়ঙ্কর অতীত, ওর করা অপরাধ আজ ফিরে এসেছে সময়ের বুক চিরে। অতীত ফিরে আসে বারবার, ইতিহাস কখনো হারিয়ে যায় না, কেবল
পরিবর্তন হয়। এতক্ষণ আপনারা শুনছিলেন চাঁদমারি গ্রামের আতঙ্ক। আজকের গল্প পাঠে, গল্প নির্দেশনায় এবং গল্প রচনায় আমি প্রিয়াংশু। আজকের গল্পে নিধু সিংয়ের চরিত্রে সৌম্য, পুরোহিতের চরিত্রে সমীর, চা দোকানের চরিত্রে অমিত, সুরমার চরিত্রে পম্পা এবং চন্দ্রার চরিত্রে দুর্বা। তাহলে কেমন লাগলো আজকের আমাদের গল্প? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি গল্পটি ভালো লাগে, আপনার নিজের মানুষের সাথে গল্পটি শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায়। তাহলে আজকে চলি, দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।